এশিয়া কাপে বাংলাদেশের ফার্স্ট অ্যাসাইনমেন্ট, যেখানে এখন হংকংয়ের বিপক্ষে লড়ছে টাইগার। আবুধাবিতে টস জিতে বোলিং বেছে নেওয়া লিটনদের এদিন শুরুটা ছিল দারুণ। টাইগার পেসারদের দাপটে রান তোলায় কঠিন হয়ে দাঁড়ায় হংকংয়ের জন্য। কেমন ছিল টাইগারদের বোলিংয়ের পারফরমেন্স, কতটা ডমিনেট করেছে তারা, সেসব জানাতে আবুধাবি থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল রূপক। রূপক, টস জিতে আসলে প্রথমে বোলিং করার যে সিদ্ধান্তটা বাংলাদেশ ক্যাপ্টেন লিটন কুমার দাস নিলেন, কোন প্রেক্ষাপটে আসলে, ঠিক কি কারণে? লিটন কুমার দাস টসের সময় বলেছেন যে আসলে তারা উইকেটের চরিত্র কেমন হবে সেটা জানেন না, কিংবা যদি একটু আনইভেন বাউন্স থাকে সেটা হয়তো তার ব্যাটাররা চাপে পড়তে পারে। অথচ গতকাল প্রিভিউ ডেতে প্রেস কনফারেন্সে লিটন কিন্তু বলেছেন যে আমার মিডল অর্ডার ব্যাটসম্যানরা টেস্টেড না, অর্থাৎ তারা এখনো পরীক্ষার মধ্যে পড়েনি। কিভাবে পরীক্ষার মধ্যে পড়বে আসলে? যদি ক্যাপ্টেন বা টিম ম্যানেজমেন্ট নেগেটিভ অ্যাপ্রোচ বা ভয় পেয়ে আসলে মাঠে নামে, তাহলে তো আসলে সেই সুযোগটা থাকে না। আপনি যদি দেখেন যে নেদারল্যান্ড সিরিজ যে হলো সিলেটে, সেখানে প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে লিটন কুমার দাস টস জিতে সেখানেও ফিল্ডিং নিয়েছে। প্রথম ম্যাচে 2 উইকেট গেল, পরের ম্যাচে 1 উইকেট গেল। অর্থাৎ মিডল অর্ডারে শামীম জাকেররা ব্যাটিং করার সুযোগ পাননি। শেষ ম্যাচে আমরা দেখেছি যে খুব একটা ভালো ব্যাটিংও তাদের কাছ থেকে আমরা পাইনি। এখানে আজকেও একই অবস্থা। আপনি এর আগের ম্যাচে দেখেছেন আফগানিস্তান টস জিতে হংকং এর বিপক্ষে এই মাঠেই ঠিক পাশের পিচেই আমরা দেখেছি যে তারা আগে ব্যাটিং নিয়েছে। তারা আসলে সাহসী দল, সাহসী সিদ্ধান্ত নিতে পারে। তারা স্কোর বোর্ডে 188 রান তুলেছিল এবং 94 রানে ম্যাচটা জিতে নিয়েছে, যে কারণে তাদের রান রেট কিন্তু এখন 4.70 সামথিং প্লাস। তো বাংলাদেশের কিন্তু টার্গেটটা আজকে এরকম হওয়া উচিত ছিল যে আগে ব্যাটিং করে, যেইটা আসলে তারা 6 ছক্কা অনেক বেশি হাঁকাচ্ছে এই বছরটাতে। তারা সাম্প্রতিক পাওয়ার হিটিং কোচকে নিয়ে কাজ করেছে। তারা আজকে 180-200 রানের আশপাশ করে আফগানিস্তান যেটা করেছে সেটা করতে পারতো, কিন্তু সেই সাহসটা আসলে দেখানোর, সেই সাহসটাই দেখাতে পারেনি বলা যায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এখন হংকং যেটা এক্সপেক্ট করেছে আসলে হংকং এর কাছ থেকে, হয়তো বাংলাদেশের বোলাররা তার চেয়ে বেটার হয়তো হংকং এর ব্যাটাররা ব্যাটিং করেছে। 144 রান আশপাশে টার্গেট, যদি 143 করেছে 144 রান টার্গেট। এখন যদি সেকেন্ড ইনিংসে উইকেটটা একটু আনইভেন বিহেভ করে, বাংলাদেশ কিন্তু চাপে পড়ে যেতে পারে, কিংবা বাংলাদেশ যদি কষ্ট করে ম্যাচটা জিততে হয় সেক্ষেত্রে কিন্তু রান রেটটা পরের ম্যাচগুলোতে বাংলাদেশের জন্য একটা মাইনাস পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে। যেহেতু 4 দলের গ্রুপ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানও আছে, 2 দল কোয়ালিফাই করবে সুপার ফোরে। সো বাংলাদেশকে এই ধরনের সিচুয়েশনে সাহসী ক্রিকেট না খেললে, সাহসী সিদ্ধান্ত না নিতে পারলে তারা আসলে বড় দল হয়ে উঠতে পারবে না, বড় দলগুলোর বিপক্ষে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে না। রূপক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সহকর্মী সাইফুল রূপক কভার করছেন এশিয়া কাপ, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। অবশেষে স্বস্তির সুবাতাস দেশের ফুটবল পাড়ায়। সরকার ও সশস্ত্র বাহিনীর সহযোগিতায় নেপালে আটকে পড়া জাতীয় দলের ফুটবলাররা নিরাপদে ফিরেছে দেশে। ওদের সাহস যোগাতে বিমানবন্দরেই হাজির হয়েছিলেন বস তাবিদ আওয়াল, দিয়েছেন মানসিক ও শারীরিক ট্রিটমেন্টের আশ্বাস। তবে ফুটবলারদের দেখা গেছে বেশ চনমনে। বিস্তারিত সাদাতুর রাফি রিপোর্টে। টিপ টিপ আলো জ্বালিয়ে মেঘলা আকাশ ভেদ করে বিমানটি যখন ঢাকার মাটিতে ল্যান্ড করে, ঠিক তখনই গেল কয়েকদিন ধরে ফুটবল পাড়ায় থাকা সব শঙ্কা যেন ওই আকাশেই উড়ে যায়। বিমানের সিঁড়ি খোলা হলেও ফুটবলারদের পা তখনও পড়েনি ঢাকার মাটিতে। তবে তার আগেই স্পটে হাজির বাফুফে প্রেসিডেন্ট তাবিদ আওয়াল। যোগ্য অভিভাবক হিসেবেই সবার আগে ফুটবলারদের সাথে এসে দেখা করেছেন, দিয়েছেন কঠিন মুহূর্ত কাটিয়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস। আমাদের স্ট্যান্ডার্ড মেডিকেল প্রসিজার্স বলে যে এরকম একটা সিচুয়েশনের পরে আমরা সকল প্লেয়ারদেরকে মেন্টাল কোচিং অথবা সাইকোলজিক্যাল সাপোর্ট দিব। যাদের যাদের লাগে তারা অবশ্যই পাবে, আর যাদের লাগে না তাদেরকে আমরা অ্যাসেসমেন্ট তাও করব ফর দেয়ার সাইকোলজিক্যাল ওয়েলবিইং। তার সাথে এরকম একটা ট্রমার সময় অনেক ফিজিক্যাল ইঞ্জুরিও হয়, যেটা অনেক সময় বোঝা যায় না বিকজ অফ দ্য ইনিশিয়াল শক। তো আমরা ওই ফিজিক্যাল ইঞ্জুরির জন্য আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি। ইন দ্য মিন টাইম, যেটা আবারও বলেছি, বাংলাদেশ আর্মড ফোর্সেস কিন্তু ওনাদের সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্সও প্রস্তুত রেখেছিল, অ্যান্ড আমাদেরকে সহযোগিতার জন্য বলেছিলেন যে যখন যেখানে লাগে ওনারা প্রস্তুত আছে। এদিকে বাফুফের চাওয়াতে ফুটবলারদের নিরাপদে দেশে ফেরাতে পেরে সশস্ত্র বাহিনীও বেশ উচ্ছ্বসিত। সফল অভিযানে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করে পরবর্তীতেও দেশ ও জাতির প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় সশস্ত্র বাহিনীর। আমি মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করছি। তিনি আমাদেরকে, আমাদের জাতীয় ফুটবল দল, সংশ্লিষ্ট অফিসিয়ালস ও ক্রীড়া সাংবাদিকগণকে নেপাল হতে নিরাপদে বাংলাদেশে প্রত্যাবর্তন করানোর তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আগামী দিনগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা অঙ্গীকারাবদ্ধ।
তবে যেই ফুটবলারদের নিয়ে শঙ্কা আর উৎকণ্ঠা, তাদের ক্যাপ্টেন জামাল ভুঁইয়ার এই ড্যাশিং লুক দেখে অবশ্য বোঝার উপায় ছিল না ওরা গেল কয়েকদিন ধরে কতটা ট্রমাটাইজড। ভয়ঙ্কর মুহূর্তগুলো সহজেই ভুলতেই এমন সাজ কিনা কে জানে, কারণ হোটেল বন্দির সময়টা কতটা বিভীষিকাময় ছিল তা তো সবারই জানা। সশস্ত্র বাহিনীর সেই স্পেশাল ফ্লাইটে কেবল ফুটবলাররাই ছিলেন না, ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও ছিলেন। বিকাল 4:40 বাংলাদেশে ল্যান্ড করা সেই বিমানে সব মিলে মোট 55 জন যাত্রী ছিল। কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে পা রাখার পর খুব বেশি দেরি করেনি ফুটবলাররা, দ্রুতই ত্যাগ করেছেন বিমানবন্দর, কারণ পরিবারও যে আছে দুশ্চিন্তায়। এছাড়া 1 মাসের কম সময়ের মধ্যেই আবারও নামতে হবে মাঠের লড়াইয়ে। সাদাতুর রাফি, 71। 3 দিনে টালমাটাল পরিস্থিতি কাটিয়ে নেপাল থেকে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং তাদের সাথে ছিলেন আমাদের সহকর্মী হাসান সজীব, যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আমাদের সাথে। সজীব, শেষ মুহূর্তের অভিজ্ঞতাটা সম্পর্কে শুনি। কোন মুহূর্তে সিদ্ধান্ত হলো যে বাংলাদেশ দল ব্যাক করছে এবং তারপর আসলে কিভাবে করে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়েছে? আপনি জানেন নেপালের আসলে অবস্থা খুব একটা ভালো নয়। আমরা গতকাল দুপুর থেকে ছিলাম কখন একটা ভালো সংবাদ আসবে। নেপালে নিযুক্ত বাংলাদেশের দূতাবাস রয়েছে, তাদের সঙ্গে আমরা প্রতিনিয়ত কথা বলছিলাম। এর বাইরে বাংলাদেশ এয়ারলাইন্স তাদের সঙ্গে যোগাযোগটা রাখছিলাম। তো আমরা দুটো বিষয় জানতে পারি। একটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে একটা 300 জন যাত্রী নেওয়ার মতো একটা বিমান পাঠানো হবে, এবং আরেকটা হচ্ছে বিমান বাহিনীর একটা বিশেষ ফ্লাইট যাবে। কিন্তু সমস্যাটা বাধে যে সেখানে আসলে কোনো সরকার নেই। বাংলাদেশ থেকে যত ধরনের ফর্মালিটিস আছে সবকিছুই আসলে রক্ষা করা হয়েছে, সব ধরনের অনুমতির জন্য আসলে অপেক্ষা করা হচ্ছিল, কিন্তু আসলে অনুমতিটা দেবে কে? কারণ সরকার নেই, সম্পূর্ণ জিনিসটা আর্মির উপর ডিপেন্ড করছিল। তো একটা সময় মাঝরাতে মোটামুটি প্রায় তখন 12টা বাজে সবকিছু কনফার্ম হলো যে হ্যাঁ, সকালবেলা আপনারা সব সাংবাদিক এবং খেলোয়াড়রা দ্রুত এয়ারপোর্টে যেতে হবে, কারফিউ চলবে, এবং সেখানেই আমরা যত আর্লি পসিবল আমরা ঢাকায় ব্যাক করব যদি অনুমতি পাওয়া যায়। আমরা যখন এয়ারপোর্টে যাই তখনও কিন্তু সবকিছুই চলছিল। নেপালের যেই এম্বাসি রয়েছে বাংলাদেশে, তারা আসলে ছটফট করছিলেন, ছোটাছুটি করছিলেন অনুমতির জন্য। তাদেরকে আসলে বোঝাতেই পারছিলেন না, কারণ আপনি জানেন যে নেপালের যেই অবস্থা বিরাজ করছে, যারা নেপালি রয়েছেন তারা কিন্তু একটু হলেও আতঙ্কিত হবেন যখন একটা দেশ থেকে আরেকটা দেশে সামরিক বিমান যাবে। এবং শেষ পর্যন্ত সব ফর্মালিটিস মেনটেন করে 2:55 কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশ্যে বিমানটি রওনা করে প্লেয়াররা আসলে সেই মুহূর্তে হাততালি দিচ্ছিলেন যখন বিমানটা আসে। এবং আমরা ওইখানে দেখছিলাম যারা নেপালি সহ ফরেনাররা রয়েছেন এয়ারপোর্টে, তারা এই বিমান দেখে একটু ভয় পেয়ে গেছেন যে একটা যুদ্ধ বিমান আসলো কিনা বা কি হলো। তবে তাদেরকে বোঝানো গেছে যে এটা যুদ্ধ বিমান নয়, এটা বাংলাদেশ দল এবং যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তাদেরকে বিশেষভাবে নেয়ার জন্যই বাংলাদেশ এয়ারফোর্সের এই উদ্যোগ। আমরা আসলে ধন্যবাদ জানিয়ে এটা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো না সেভাবে, কারণ এটার জন্য যারা এই পরিস্থিতিতে কাজ করেছেন এইভাবে, যেখানে আসলে এয়ারপোর্টে খুব বেশি লোক নেই, অনলাইনে অনেকে কাজ করেছেন, সেখানে বাংলাদেশ সরকার থেকে শুরু করে বাফুফে, এম্বাসি, আনফা, প্রত্যেককে আসলে ধন্যবাদ দিতে হয়। শেষ মুহূর্তে যখন ফ্লাইটটা বাংলাদেশের ল্যান্ড করে, ওই জায়গাটা আমরা যেমনটা হয় না যে দর্শকরা হাততালি দেয়, দর্শকরা চিয়ার করে, সেম জিনিসটা হয়েছে। এয়ারপোর্টটা যখন ল্যান্ড করলো মনে হলো যে আমরা আসলে প্রাণটা ফিরে পেয়েছে, এবং পরিবার থেকে শুরু করে তাবিদ আওয়াল বলেন, বাফুফের প্রেসিডেন্ট সবাই ছুটে এসেছেন। সবাই আসলে মুখিয়েছিলেন কখন এই লাল সবুজে ফিরবেন, সে করে ফিরবেন, এবং বাকিটা তো আমরা জানতেই পেরেছি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নেপালের যে পরিস্থিতি সেটি সম্পর্কে আমাদেরকে অবগত করছিলেন সহকর্মী হাসান সজীব। পাকিস্তানের এশিয়া কাপ দলে বাবর আজমের শূন্যতা অনুভব করছেন ওয়াসিম আকরাম। নতুন দলের জন্য শুভকামনা থাকলেও চেস মাস্টারের ঘাটতি স্পষ্ট সালমান আগার দলে। তবে সময়ের সাথে পরিবর্তন না হলে এভাবেই দল থেকে বের হয়ে যেতে হবে বলেও মন্তব্য করেছেন সাবেক পাক পেসার। বিস্তারিত আবু নাইমের প্রতিবেদনে। বন্ধ হয়ে যাওয়া ঘড়িটাও দিনে 2 বার সঠিক সময় দেখায়। বাবর আজম পাকিস্তানের সেই বন্ধ ঘড়ি, যিনি নির্দিষ্ট একটা সময় গিয়ে ঠিকই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠতে পারেন। কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম অন্তত তাই মনে করেন। দলটার সাবেক অধিনায়ক বলেছেন, এই এশিয়া কাপের দলেই বাবর আজমকে দরকার ছিল। কিন্তু পিসিবির নির্বাচকরা মনে করেছে 129 স্ট্রাইক রেটের একজন ব্যাটারকে তারা টপ অর্ডারে খেলাবে না।
সেই সাথে ফর্মের যে টানাপোড়েন চলছিল সেটি সামলে উঠে এশিয়া কাপের দলে জায়গা করে নিতে পারেননি। তাতে বাবর আজমের যেটুকু লস হয়েছে, পাকিস্তান টিমেরও ঠিক ততটাই ক্ষতি হয়েছে। দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটারকে রেখেই তারা মাঠে নামতে যাচ্ছে। কোন পরিস্থিতিতে বাবরকে বেশি দরকার ছিল সেটি নিয়ে খোলাসা করেছেন সাবেক পাক পেসার। 150 থেকে 60 চেজ করতে বাবরের মতো ব্যাটার লাগবে বলে মন্তব্য করেছেন ওয়াসিম। আমি চাই বাবর টি-20-তে থাক। চেজ করায় বাবর যেন একটু বেশি ভালো। 128 টি-20 ইনিংসের মধ্যে 60 বার দ্বিতীয় ইনিংসে ব্যাট করে 1896 রান করেছেন বাবর। রান চেজের জন্য পাকিস্তানের সেরা ব্যাটারও বলা হয় এই ব্যাটারকে। রান চেজের জন্য পাকিস্তানের সেরা ব্যাটারও বলা হয় তাকে, অথচ তাকে ছাড়াই এশিয়া কাপ খেলবে পাকিস্তান। তবে সিলেকশন প্যানেল আর বাবরের প্রতি বিশেষ বার্তা দিয়ে রেখেছেন ওয়াসিম। বলেছেন, বাবরকে তার খেলায় পরিবর্তন আনতে হবে, আর সেখানেই সে কাজে লাগতে পারে। কিন্তু আমার মনে হয় এই দলটাও ভালো করছে। সময়ের সাথে বাবররা পিছিয়ে পড়েছিলেন, তাই দেশের সেরা ব্যাটার হয়েও এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ ইভেন্ট থেকে বাদ পড়তে হয়েছে। বাবরদের সরিয়ে নতুন যে দল তৈরি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, তাদের হাত ধরে শিরোপা আসলেই বাবর রেজওয়ানদের সরানো সার্থক হবে। কিন্তু প্রশ্ন হলো, আনপ্রেডিক্টেবল পাকিস্তান তেমন কিছু করে দেখাতে পারবে তো? আবু নাইম, ৭১। রিয়াল মাদ্রিদে খেলবেন বলে শেষ দিকে পিএসজির প্রলোভনকে উপেক্ষা করেছেন এমবাপ্পে। এক ইন্টারভিউতে এবার এমনটাই দাবি করেছেন তার মা ফেজাল আমারি। রিয়াল মাদ্রিদের প্রতি এমবাপ্পের ভালোবাসার শুরুটা কিভাবে, কিংবা গেল বছর ধর্ষণের অভিযোগের সময়টা কেমন ছিল এই ফরওয়ার্ডের জন্য, এসব প্রসঙ্গে অকপটে কথা বলেছেন এই তারকা ফরওয়ার্ডের মা। বিস্তারিত রায়ান আহমেদের রিপোর্টে। ওরা তাকে বুঝিয়েছিল পিএসজির শিগগিরই চ্যাম্পিয়ন্স লিগ জেতার সম্ভাবনা আছে। তবুও এমবাপ্পে থাকেনি ওখানে, জানিয়ে দিয়েছিল আমি নতুন করে সব শুরু করতে চাই। ফ্রেঞ্চ ম্যাগাজিন এল ইকুইপের কাছে কথাগুলো বলেছেন রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পের মা ফেজাল লামারি। খোলাসা করেছেন এই ফরওয়ার্ডের অনেক অজানা ব্যাপারও। রিয়াল মাদ্রিদ ছিল তার শৈশবের স্বপ্নের ক্লাব। পিএসজিতে গিয়ে একের পর এক চুক্তি জটিলতাতে যখন লস ব্লাঙ্কোদের হয়ে তার খেলার সম্ভাবনা ডুবে যাচ্ছিল অন্ধকারে, তখন এভাবেই সব প্রলোভন কাটিয়ে মাদ্রিদে পাড়ি জমানোর ব্যাপারে নিজের ইচ্ছের কথা জানিয়েছিলেন কিলিয়ান। তবে এমবাপ্পের মাদ্রিদ প্রেমের শুরুটা কিভাবে হয়েছিল, এবার সে ব্যাপারেও অকপটে কথা বলেছেন তার মা। ফেজার মতে এমবাপ্পের মাদ্রিদ প্রেমের শুরুটা হয়েছিল মাত্র 4 বছর বয়সে ফ্রেঞ্চ ম্যাজিশিয়ান জিনেদিন জিদানকে লস ব্লাঙ্কোদের হয়ে খেলতে দেখে। পরে একবার যখন জিজুর সঙ্গে তার দেখা হয়, তখন জিদানের ছোঁয়া থাকায় নিজের পরে থাকা জ্যাকেটটাও আর ধুতে রাজি হচ্ছিল না এমবাপ্পে। এরপরেই তিনি প্রেমে পড়েন ক্রিস্টিয়ানো রোনালদোর খেলার। CR7-এর জন্য পর্তুগালের খেলা দেখার পাশাপাশি এই দলটাকেও সাপোর্ট করতেন কিলিয়ান। এমনকি সবার কাছে নিজেকে পর্তুগিজ বলেও দাবি করতেন। এরপরেই ফেজা জানিয়েছেন একজন সুপারস্টার ফুটবলারের প্যারেন্ট হওয়াটা মোটেই সোজা না, কারণ ফ্যানরা একবার কোনো ফুটবলারকে সেলিব্রেট করা শুরু করলে সে পর্যায়ে ফুটবলের বাইরে তাদের কোনো জীবন থাকে না। এখানেই শেষ না। এমবাপ্পের মা জানিয়েছেন গেল বছর সুইডেনে যখন এই ফ্রেঞ্চ সুপারস্টারের ওপর ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল, সে সময়টায় ভেঙে পড়েছিলেন কিলিয়ান। তবে তার মায়ের সমর্থন থাকায় তখন পথ হারাননি তিনি, বরং রিয়ালের জার্সিতে মাঠের খেলায় ছড়িয়েছেন আলো। রায়ান আহমেদ, ৭১। লা লিগার ম্যাচ আয়োজন নিয়ে বিপত্তিতে বার্সেলোনা। ক্যাম্প নু প্রস্তুত না থাকায় যে মাঠে খেলা আয়োজন করত কাতালান ক্লাবটি, সেখানেও খেলা যাচ্ছে না। তাই বাধ্য হয়ে নতুন গন্তব্য খুঁজতে হয়েছে ওদের। মাঠ পাওয়া গেলেও সেখানে আছে ঝামেলা। ইউয়ান ক্রুইফ স্টেডিয়াম হবে বার্সার এবারের হোম ভেন্যু, কিন্তু সেটার দর্শক ধারণ ক্ষমতা কম হওয়ায় বিপাকে পড়েছে কাতালানরা। সেখানে আসন সংখ্যা মাত্র ৬,০০০। তাতে ভ্যালেন্সিয়ার দর্শকদের বড় একটা অংশ খেলা দেখতে পাচ্ছে না। হোম ম্যাচ হওয়ায় অগ্রাধিকার পাচ্ছে বার্সেলোনার সমর্থকরা। ১৪ তারিখের ম্যাচে লা লিগার ইতিহাসেই সবচেয়ে কম দর্শক থাকছে। স্প্যানিশ লিগের নিয়ম অনুযায়ী কমপক্ষে ৮,০০০ দর্শক থাকতে হয়, কিন্তু বিশেষ বিবেচনায় বার্সাকে ছাড় দেওয়া হচ্ছে।
কদিন আগেই মিশরের জার্সিতে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। তখন অনিশ্চয়তা তৈরি হয়েছিল ম্যানচেস্টার ডার্বিতে ওমার মারমুশ খেলবেন কিনা তা নিয়ে। এবার জানা গেল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলতে পারবেন না এই মিশরীয় ফরওয়ার্ড। ম্যান সিটি তাদের অফিসিয়াল স্টেটমেন্টে নিশ্চিত করেছে বিষয়টি। গেল মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ে বুর্কিনা ফাসোর বিপক্ষে ফার্স্ট হাফেই চোট পেয়ে মাঠ ছাড়েন মারমুশ। ম্যাচের পর মিশরের টিম ডক্টর জানান ক্ষতিগ্রস্ত হয়েছে এই ফরওয়ার্ডের হাঁটুর লিগামেন্ট। পরে কায়রোতে ফিরে এক্স রে করা হয় 26 বছর বয়সী এই ফুটবলারের। আর এই এক্স রে রিপোর্ট দেখার পরেই ম্যানচেস্টার সিটি মারমুশকে ইউনাইটেডের বিপক্ষে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে। ইনজুরি রিভিউ এবং রিহ্যাব শুরু করার জন্য শিগগিরই তিনি ফিরবেন সিটিজেনদের ডেরায়।